পিছন থেকে মাইশা মায়ের কাঁধে হাত রেখে বলল, এখানে দাঁড়িয়ে কেন, আয় আমার সাথে। মাইশা মায়ের হাত ধরে টেনে নিয়ে এলো আঞ্জুমা বেগমের কাছে। আয়ান, ভাবিমণি তুমি বসো, আমি নিচে যাচ্ছি বলে এক লাফে বিছানা থেকে নেমে দাঁড়ালো। তারপর সামিরা চুলে ঝুলে টান দিয়ে রুম থেকে ছুটে বেরিয়ে গেল, কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে। সামিরা ব্যথায় আহ শব্দ করে উঠল। তোমাকে আমি পরে দেখে নেব ভাইয়া। আঞ্জুমা বেগম হেসে বললেন, এরা আর জীবনে শুধরাবে না। মায়ের সব মুচকি হাসলো। ও জানে ও রুমে এসেছে, তাই আয়ান বেরিয়ে গেল। আর কত যে ইগনোর করবে আয়ান ওকে, সেটা আল্লাহ ভালো বলতে পারবে। ও তো আয়নের অবহেলা সহ্য করতে না পেরে চলে গিয়েছিল এই বাড়ি থেকে। মাত্র কিছুদিন হয়েছে আরমান ওকে নিয়ে এসেছে এই বাড়িতে। ও আসতে চায়নি, আরমানের জোড়াজুড়িতে বাধ্য হয়েছে। একটা দীর্ঘশ্বাস ছাড়লো মাইশা, মায়াকে ছোট আম্মুর পাশে বসিয়ে দিল, নিজেও এক পাশে বসলো। আঞ্জুমা বেগম অসহায় গলায় মায়াকে উদ্দেশ্য করে বললেন, ভয় পাচ্ছ ছোট আম্মুকে? পাওয়ারই কথা। মায়া ধীরে ধীরে দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। আঞ্জুমা বেগম চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদতে কাঁদতে বলে উঠলেন, জানি জানি আমি যেটা তোমার সাথে করেছি সেটা ক্ষমার অযোগ্য, তবুও হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিও মায়া, না হলে যে মরেও শান্তি পাবো না আমি। আঞ্জুমা বেগম দু হাত জোর করে ধরেছিল মায়ের সামনে। মায়া ওনার হাত ধরে ফেলল। মায়া, এমন বলবেন না, আমি আপনার ছোট। উনি আমাকে বলেছে আপনার এমন করার পেছনে নিশ্চয় কোনো কারণ আছে। আঞ্জুমা বেগম কাঁদতে কাঁদতে বলেন, কারণ তো আছে, তবে নিজের অজান্তে তোমার কত বড় ক্ষতি করে ফেলেছি সেটা তুমি জানো না, জানলে হয়তো আমার মুখও দেখতে চাইতে না। মাইশা ওনাকে থামিয়ে দিয়ে বলল, এখন এসব কথা থাক না আম্মু। ছোট আম্মু ছলছল চোখে মাইশার দিকে তাকিয়ে বলে উঠল, তুমি জানো না মাইশা, আমার করা অপরাধ প্রতিটি মুহূর্ত আমাকে কুড়ে কুড়ে খায়, প্রতিটি মুহূর্ত নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। নিচের ড্রয়িং রুমের পরিবেশ থমথমে, সবাই কেমন রিয়াকশন দেবে বুঝতে পারছে না। আমার সবাইকে সব কিছু জানালো। আঞ্জুমা বেগমকে ব্ল্যাকমেল করা হয়েছিল আয়ানের বিদেশি মেয়ের সাথে কিছু ফটো আর ভিডিও পাঠিয়ে। ফটো ভিডিওগুলো ছিল আয়ানের বিদেশি মেয়ের সাথে নগ্ন অবস্থায়। অল্প শিক্ষিত সহজ সরল আঞ্জুমা বেগম বোঝেনি যে ওগুলো এডিট করা। আঞ্জুমা বেগম জানতেন যে ওই ওষুধে মায়া আরমানকে ভুলে যাবে। উনি প্রথমে রাজি হয়নি, কিন্তু বিভিন্ন রকমভাবে ব্ল্যাকমেল করা হয়। এইদিকে মায়ের প্রেগনেন্সির ব্যাপারেও কেউ কিছু জানতোই না, তাই ওনার অজান্তে বাচ্চাটিও মারা যায়। খুব নিখুঁতভাবে প্ল্যান সাজানো হয়েছিল। আরমান আগেই বুঝেছিল এই সব কিছুর পিছনে অন্য কেউ আছে, আর সে খুব কাছ থেকে নজর রাখছে সব কিছুর উপর। তাই আরমানও সেই অজানা শত্রু খেলার স্বাদ দিয়ে নিজের প্ল্যান সাজিয়েছিল, তাই বুঝিয়েছিল তার পরিকল্পনা মতোই কাজ হয়েছে। সে জানতো আরমান খুব সহজেই ধরে ফেলবে সবটা, তাই ছোট আম্মুকে হাতের বানিয়েছিল, আর তার প্ল্যান অনুযায়ী নিজে আড়াল থেকে ছোট আম্মুকে ফাঁসিয়ে দেয়। ছোট আম্মুকে আগে সব কিছু জানিয়ে রেখেছিল আরমান। এরপর ওর প্ল্যান অনুযায়ী পুলিশ এসে নিয়ে যায় আজনা শত্রুকে দেখানোর জন্য। এতদিন আঞ্জুমা বেগম আরমানের গোপন ফ্ল্যাটেই ছিল। কিছুদিন পর মায়েশা এই বাড়ি থেকে চলে যায় আয়ানের অবহেলা সহ্য করতে না পেরে। আঞ্জুমা বেগম আত্মগ্লানিতে নিজেকে শেষ করে দিতে চায়, তবে ফ্ল্যাটের কেয়ারটেকারের জন্য পারে না। এরপর কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন উনি। তখন আরমান মায়েশাকে নিয়ে গিয়ে ওনার কাছে রাখে। আর সেই অজানা শত্রু প্রচণ্ড চালাক, নিজের বিরুদ্ধে একটুও প্রমাণ রাখেনি। তাই চেয়েও আরমান ধরতে পারছে না। এখন আঞ্জুমা বেগম দিন দিন আরও ভেঙে পড়ছে, তাই আরমান ওনাকে বাড়ি ফিরিয়ে আনলো। সবাই ড্রয়িং রুমে বসে আছে, আঞ্জুমা বেগমও আছেন এখানে। রুমে ওনার দম বন্ধ হয়ে আসছিল, তাই নিচে এসে বসেছে সবার সাথে। সবাই ওনার সাথে আগের মতোই স্বাভাবিক আচরণ করছে। সবাই মিলে আলোচনা করেছে মাইশা, আয়ান আর মায়া আরমানের বিয়ে নিয়ে। খুব তাড়াতাড়ি ওদের বিয়েটা সেরে ফেলতে চায় সবাই। আবির, আচ্ছা বিয়ের অনুষ্ঠানটা কি গ্রামের বাড়িতে করলে কেমন হয়? সামিরা লাফিয়ে উঠল খুশিতে। হ্যাঁ, এটা ভীষণ ভালো বলছো আবুল ভাইয়া, থুকু আবির ভাইয়া। বিয়ের অনুষ্ঠান গ্রামের বাড়ি থেকে করলে ভীষণ মজা হবে। ঠিক তখনই ওখানে মায়া উপস্থিত হলো। ও এতক্ষণ নিজের রুমে ছিল। ও খুশি মনে জিজ্ঞাসা করলো, কাদের বিয়ের কথা হচ্ছে? কেউ কিছু বলার আগেই আরমান বলে উঠল, আয়ান আর মাইশা। আয়ান আর মাইশার বিয়ের কথা শুনে হঠাৎ মুখ ছোট করে ফেললো মায়া। ও ভেবেছিল ও আরমানের বিয়ের কথা বলছে হয়তো,
ঠিকই ভেবেছিল ও, কিন্তু আরমান বেচারির মনটাই ভেঙে দিল। সবাই মায়াকে মুখ ছোট করে নিতে দেখে মুখ চেপে হাসলো। তবে আরমান যেহেতু মায়াকে সত্যি জানালো না, তাই কেউ আর সাহস পেলে মায়াকে পুরোটা জানানোর। কিন্তু সাবিনা বেগম মায়াকে টেনে নিজের পাশে বসিয়ে বলল, আম্মু মন খারাপ কেন? আবির মজা করে বলে উঠল, মায়া মনে হয় খুশি নয় আয়ান আর মায়েশার বিয়েতে। মায়া তাড়াহুড়া করে বলে উঠল, আরে সেটা কেন হতে যাবে, আমি তো ভীষণ খুশি। আরমান গম্ভীর গলায় বলল, তাহলে মন খারাপ হয়ে গেল কেন? মায়া তাড়াহুড়ো করে বলে উঠল, আরে সেটা কেন হতে যাবে, আমি তো ভীষণ খুশি। আরমান গম্ভীর গলায় বলল, তাহলে মন খারাপ হয়ে গেল কেন? মায়া বিড়বিড় করে বলল, সেটা যদি আপনি বুঝতেন তাহলে তো হয়েই গেল। হুম, বলে মুখ বেঁকিয়ে এলো মায়া। মায়া বিড়বিড় করলে পাশে বসা সাবিনা বেগম আর সামিরা ঠিকই শুনতে পেয়েছে। সামিরা বিড়বিড় করে, কি বলছো আপু, আমরা তো শুনতেই পেলাম না। মায়া বিরক্ত গলায় বলল, তোমার শোনার জন্য তো বলিনি, বলে ঠিকই শুনতে পেতে। মায়ার হঠাৎ করে কেমন মেজাজ বিগড়াতে দেখে সবাই মুখ চেপে হাসছে। মেয়েটা সেই অ্যাক্সিডেন্টের পর থেকেই এমন হয়ে গেছে। সবাই খুব ভালোভাবে বোঝে মায়াকে, আর ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। আর এমন এমন করার কারণটাও সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে। ডিনার করার পর মায়া নিজের রুমে বারান্দায় দাঁড়িয়ে আছে। হঠাৎ কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরলো ওকে। মায়া বিরক্ত হয়ে ছাড়াতে চাইলো, কিন্তু পারছে না। আরমান নিজের হাত দিয়ে শক্ত বন্ধনে আবদ্ধ করে নিজের বুকে। আরমান, আমার বউটা মনে হচ্ছে ভীষণ সাহসী হয়ে উঠেছে। অন্ধকারে হঠাৎ করে জড়িয়ে ধরার পরও সে চমকে উঠল না যে। মায়া আরমানের উপস্থিতির আগেই টের পেয়েছে। এখন খুব ভালোভাবে অনুভব করতে পারে ও আরমানকে। আরমান ওর কাছাকাছি থাকলে বা পিছনে থাকলে ঘুরে দেখার প্রয়োজন পড়ে না। আরমান এই ছোঁয়াটাও স্পষ্টভাবে চিনে গেছে এই দুদিনে। আরমানের কথা মায়া আরও ছটফট করতে শুরু করলো। ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম বউ বলবেন না আমায়, আমি আপনার বউ নয়, আর এভাবে ধরছেন কেন, ছাড়ো। আরমান ভুরু কুঁচকে বলল, বউকে বউ বলবো না, বউকে জড়িয়ে ধরবো না তো কাকে বউ বলবো, কাকে জড়িয়ে ধরবো? মায়া, যাকে ইচ্ছে বউ বলুন, যাকে ইচ্ছে জড়িয়ে ধরুন, তবে আমাকে নয়। আরমান, আচ্ছা বউ বলবো না, মায়াবতী ডাকবো তাহলে, এটা আমার খুব পছন্দের ডাক। আর তোমার কথা মতো যাকে ইচ্ছে হয়েছে তাকেই তো জড়িয়ে ধরেছি। মায়া তখন ছটফট করছিল ছাড়ানোর উদ্দেশ্যে, কিন্তু এই স্বাস্থ্যবান পুরুষটার কাছে ও একটি পাখি ছানার মতো। তাই আরমানের সাথে পেরে না উঠে বিরক্ত হয়ে হার মেনে নিল। আরমান ওকে ওইভাবে জড়িয়ে ধরে রেখে টেনে নিয়ে গেল বারান্দা থাকা কাউচের কাছে। যে কাউচে বসে মায়াকে নিজের কোলে বসিয়ে দিল। শক্ত করে দু হাত দিয়ে মায়ের পেট জড়িয়ে ধরে রাখলো। আরমান, চলো তোমাকে আজ মায়াবতীর সাথে প্রথম দেখা হওয়ার পুরো গল্পটা শোনাই। হঠাৎ মায়া সব কিছু ভুলে গিয়ে খুশিতে লাফিয়ে উঠল, সত্যি শোনাবেন? আরমান, হুম। মায়া নড়ে চড়ে ভালো করে বসলো আরমানের কোলের উপর। আরমান মনে মনে হাসলো কিছুটা। এরপর সেই পিচ্ছি মায়াবতীর সাথে প্রথম দেখা হওয়ার ঘটনা বলতে শুরু করলো। আরমান একটু একটু করে বলছে, আর মায়া ওটা জিজ্ঞাসা করছে। এই যেমন ওরা দার্জিলিংয়ে কেন গিয়েছিল, কে কে গিয়েছিল, সেই দিন ভোর সকালে আরমান কেন একা একা বের হয়েছিল, নিজেই বা একা একা অত সকালে বেরিয়ে গেল, কেউ আটকায়নি কেন, এমন অনেক প্রশ্ন করছে মায়া আরমানকে বলার মাঝখানে থামিয়ে। আরমানও বিরক্ত না হয়ে খুশি মনে উত্তর দিয়েছে। তবে অনেকটা রাত কেটে গেল। মায়া নিজের শরীরটাকে আরমানের বুকে এলিয়ে দিয়েছিল। ধীরে ধীরে ওইভাবে ঘুমিয়ে পড়ল। আরমান বেশ কিছুক্ষণ ওভাবে নিজের মায়াবতীর মুখের দিকে মুগ্ধ হয়ে চেয়ে রইল। এরপর ওকে খুব সাবধানে নিজের কোলে তুলে রুমে নিয়ে বেডে শুয়ে দিল। এসির টেম্পারেচার ঠিক করে একটা হালকা চাদর গায়ে দিয়ে যত্ন সহকারে। শেষে মায়ের কপালে ভালোবাসার পরশ দিয়ে রুমের লাইট অফ করে বেরিয়ে গেল রুম থেকে। মায়া ঘেমে নিয়ে একাকার অবস্থা। রান্নাঘরে দুপুরে রান্না করছিল এতক্ষণ। বাড়ির পুরুষ মানুষগুলো সব অফিসে, মায়েসহ বেরিয়ে গেছে কোথায় জানি। স্বামীরা যাবে তার বন্ধুদের সাথে একটু ঘুরতে। মায়া প্রচণ্ড বিরক্ত হচ্ছিল, তাই এতক্ষণ রান্নাঘরে রান্না করছিল। এখনও পরিকল্পনা করছে আরমানের অফিসে আরমানের জন্য লাঞ্চ নিয়ে গিয়ে ওকে একেবারে চমকে দেবে। সেই পরিকল্পনা অনুযায়ী রান্না শেষ করে এসে ওয়াশরুমে ঢুকলো গোসল করার জন্য। শেষ করে এসে ও গেল আরমানের রুমে।
ড্রয়ার থেকে ওয়ার্ড্রোবের চাবি নিয়ে আরমানের বিশাল বড় ওয়ার্ড্রোবের একটা নির্দিষ্ট দরজা খুললো। দরজা খুলতেই মায়ের চোখে পড়লো চোখ ধাঁধানো আধুনিক শাড়ি ও বিভিন্ন ড্রেস, আর তার সাথে ম্যাচিং জুয়েলারি। হ্যান্ডব্যাগের সব থেকে নিচে থাকে প্রতিটি শাড়ি ও ড্রেসের সাথে ম্যাচিং জুতো। এগুলো অনেক দিন ধরে আরমান তার মায়াবতীর জন্য সংগ্রহ করে রেখেছে। ওর ফ্যাশন হাউসে যখনই নতুন কোনো কালেকশন লঞ্চ হয়েছে আর সেটা ওর চোখে ধরেছে, তখনই সেটা সংগ্রহ করে রেখেছে মায়াবতীর জন্য। এছাড়াও বিজনেসের কাজে অনেকবার বিদেশে যেতে হয়েছে ওকে, সেখানে যেটা চোখে ধরেছে সেটাও নিজের মায়াবতীর কল্পনা করে নিয়ে নিয়েছে ও। মায়া মুচকি হাসলো। শাড়ির কালেকশনগুলো থেকে তুলে নিল একটা গাঢ় মেরুন রঙের বেনারসি সিল্কের শাড়ি। শাড়ির আঁচলে সোনালি জরির ভারী কাজ এবং পুরো মেঝেতে হালকা কাজ। এই শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারিগুলোও নিল। হ্যাঁ, জুয়েলারিগুলো গাঢ় মেরুন রঙের। প্রয়োজনীয় সব কিছু এখান থেকে নিয়ে মায়া নিজের রুমে রেখে এরপর গেল সাবিনা বেগমের রুমে। রুমে নক করে বলল, আম্মু আসবো? সাবিনা বেগম, আরে মায়া, এই রুমে আসার জন্য তোমাকে পারমিশন নিতে হবে কেন? এসো, কিছু বলবে? সাবিনা বেগমের আগে মায়ের সাথে রান্নাঘরেই ছিল। উনিও কিছুক্ষণ আগে রুমে এসে এইমাত্র ফ্রেশ হয়ে বেরিয়েছেন। মায়া আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে বলছিলাম কি আমি একটু অফিসে যেতাম। সাবিনা বেগম ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলেন, কোন অফিসে? মায়া, আবার কোন অফিসে? ওনার অফিসের কথা বলছি আমি। সাবিনা বেগম বুঝেও না বোঝার ভান করে জিজ্ঞাসা করলো, ওনার অফিস? উনি এটা কে? মায়া বিরক্ত হয়ে বলল, আরে উনি মানে আপনার ছেলে, গম্ভীর মুখ ও হুড়ো বিড়াল। শাওরিয়া ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফ্যাশন হাউসের কথা বলছি আমি। হঠাৎই মায়ের মনে পড়ে গেল ও কি বলে ফেলেছে। জিভ কাটলো ও। ভয়ে ভয়ে চোখে তাকালো সাবিনা বেগমের দিকে। সাবিনা বেগম চোখে মুখে কপট রাগী ভাব। মায়া কাঁদো কাঁদো মুখ করে এক কানে হাত দিয়ে বলল, সরি, ভুল করে বেরিয়ে গেছে, আর হবে না এমন। সাবিনা বেগম মুখে মিথ্যা গম্ভীর ভাব বজায় রেখে বলল, জানি আমার ছেলেটা সব সময় গম্ভীর হয়ে থাকে, তাই বলে তাকে গম্ভীর মুখটা যায় না, কিন্তু তাই বলে হুলো বিড়াল? মায়ের অবস্থা এমন যে এবার সত্যি সত্যি কেঁদে ফেলবে। সত্যি বলছি, আর বলবো না কখনো, ভুল হয়ে গেছে, এইবারের মতো মাফ করে দিন। হঠাৎই সাবিনা বেগম হেসে ফেললেন। উনি মায়াকে নিজের কাছে টেনে নিলেন। মায়া বোকা বোকা চোখে তাকিয়ে রইল ওনার দিকে। উনি বললেন, আরে আমি তো এমনি তোমার সাথে মজা করছিলাম, তুমি তো দেখছি এবার কেঁদেই ফেলবে। যা ইচ্ছে বলতে পারো তুমি ওকে, আমাদের কোনো অসুবিধা নেই। শুধু বলবো আমার ছেলেটাকে একটু ভালোবাসা দিও। হ্যাঁ, ও অনেকটা রাগচটা জেদি গম্ভীর স্বভাবের, তবে ওর ভেতরটা অনেক নরম, আর সেই নরম ভাবটা এত সহজে কাউকে দেখাতে পারে না, একমাত্র তোমাকে ছাড়া। তোমার উপর অধিকারটা জেদটা একটু বেশিই দেখায়। কষ্ট করে একটু মানিয়ে নিও, কখনো ভুল বোঝো না আমার ছেলেটাকে। তুমি হচ্ছে ওর প্রাণ ভোমরা। মায়া ওনার শেষের কথাটা কিছুটা লজ্জা পেল। সাবিনা বেগম মায়াকে এক হাতে জড়িয়ে ধরে আছে। উনি কিছুটা শক্ত গলা ভান করে বলেন, কি হলো, কি বললাম বুঝেছ? মায়া ওনার বুকের কাছে মাথা রেখে মুখে কিছু না বলে মুখে লজ্জা মিশ্রিত ভাব নিয়ে মাথা নাড়ল, মানে সে বুঝেছে। সাবিনা বেগম মিষ্টি এসে জড়িয়ে ধরল মায়াকে। এই তো আমার শোন আম্মু। আচ্ছা, কিন্তু তুমি অফিসে একা যাবে? আমার জানতে পারলে তো বকবে। মায়া ওনার বুক থেকে সরে এসে বলল, না না, একা যাব না তো, স্বামীরা বেরোবে, ওর বন্ধুদের সাথে ঘুরতে যাবে মনে হয়, তো ওকে বলবো আমাকে আগে অফিসে নামিয়ে তারপর যেতে। সাবিনা বেগম, হ্যাঁ তাহলে ঠিক আছে, যাও তুমি রেডি হয়ে নাও, আমি আরমানদের জন্য লাঞ্চ বক্স রেডি করি। মায়া, লাঞ্চ বক্স আমি রুবিকে বলে এসেছি, ও রেডি করে দেবে। আপনি আমার সাথে আসুন আম্মু, আমাকে শাড়ি পরিয়ে দেবেন। আমি শাড়ি পরতে পারলেও আপনার মতো এত সুন্দরভাবে পারি না। সাবিনা বেগম, পরিয়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। মায়া, কি শর্ত আম্মু? সাবিনা বেগম মৃদু রাগ দেখিয়ে বললেন, আম্মু বলছো অথচ আপনিও বলছো, কেমন যেন পরপর লাগছে শুনতে। আজ থেকে না, এই মুহূর্তে থেকে তুমি বলবে, বুঝেছো? মায়া, আচ্ছা ঠিক আছে। মায়া, আচ্ছা ঠিক আছে, এবার চলুন না, মানে চলো। মিসেস সাবিনা বেগম হেসে ফেললেন, সাথে মায়াও। সাবিনা বেগম, চলো। শাওরা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফ্যাশন হাউসের সামনে গাড়ি এসে থামতেই গাড়ি থেকে বেরিয়ে এলো মিসেস আরমান শাওরিয়ার।
অফিসে যাতায়াতরত মানুষগুলো হঠাৎই থেমে গেল মায়াকে দেখে, কেন যেন অবাক। তো কেউ কেউ মুগ্ধ চোখে তাকিয়ে রইল মায়ার লোকটাই এমন যে কেউ চোখ ফেরাতেই পারছে না। মায়ের পরনে ডার্ক মেরুন শাড়ি, মুখে হালকা মেকআপ, এর প্রলেপ, চোখে কাজল, কপালে ছোট্ট মেরুন রঙের টিপ। মায়ের কোমরের মাঝ বরাবর চুলগুলো অর্ধেক পিছনে ও অর্ধেক সামনে, ডান পাশে ছড়ানো। ডান পাশে কানের কাছে একটা মেরুন রঙের গোলাপ, গলায় একটা হালকা মেরুন রঙের নেকলেস ও তার সাথে ম্যাচিং কানের দুল রয়েছে কানে। দু হাতে এক হাত করে মেরুন রঙের ড্যাব ভেলভেটের চুড়ি। আর সব থেকে আকর্ষণীয় যেটা ওকে করে তুলেছে সেটা হলো ওর চোখের সানগ্লাস। সানগ্লাসটা সামিরা জোর করে পরিয়ে দিয়েছে। সামিরা নেমে এলো গাড়ি থেকে। ওর পরে স্টাইলিশ কুর্তি, গলায় একটা স্কার্ফ পেছানো। মায়া সামিরাকে বলল, তুমি নামলে যে? সামিরা, চলো তোমাকে ভিতরে দিয়ে আসে। মায়া, আরে আমি পারবো যেতে। সামিরা, আমি জানি তো তুমি পারবে, কিন্তু আমার হাতে এখনো কিছুটা সময় আছে। আর আমিও অনেক দিন হলো অফিসে আসিনি, তাই চলো আমি ভিতরে দিয়ে যাব। মায়া ভুরু কুঁচকে বলল, এই তো সেই দিনের রাত্রিবেলা আমার সাথে অফিসে এসেছিলে, আর বলছো অনেক দিন আসোনি। সামিরা, সেদিন তো রাত্রিবেলা ছিল, এই অফিসে কারোর সাথে দেখা হয়নি, তাই ভাবলাম সবার সাথে দেখা করা যায়। মায়া, আচ্ছা চলো। মায়া বলে নিজের অ্যাটিটিউড বজায় রেখে এগিয়ে গেল সামনের দিকে। পিছু পিছু সামিরও গেল। ড্রাইভার লাঞ্চ বক্সটা নিয়ে গেল। মায়া অফিসের মেন গেট দিয়ে প্রবেশ করতেই থমকে গেল। ওকে অবাক করে দিয়ে ওর উপরে ফুলের বসন শুরু হলো। মায়ের ঠিক সামনের ফুলের লাল গোলাপের পাপড়ি দিয়ে বড় করে লাভ শেপ করা, লাভ শেপে হলুদ গাঁদা দিয়ে বর্ডার করা, আর লাভের মাঝে সাদা রজনীগন্ধা দিয়ে ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিস ম্যাম। মায়া এতটাই অবাক যে ওর মুখের ভাষা হারিয়ে ফেলছে। ও আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু এখন ও নিজেই সারপ্রাইজড হয়ে গেল। এসে মায়ের সহকারী ডিজাইনার এগিয়ে এলো হাতে ফুলের তোড়া নিয়ে। ওয়েলকাম ব্যাক ম্যাম। মায়া থ্যাঙ্কস জানিয়ে ফুলের তোড়া হাতে নিল। একে একে বেশ কিছু স্টেপ এগিয়ে এসে মায়াকে ওয়েলকাম জানালো। এরপর একে একে সবাই সরে যেতেই দেখতে পেল বেশ কিছুটা দূরে ওর সোজাসুজি দাঁড়িয়ে আছে আরমান। মুগ্ধ চোখে তাকিয়ে আছে ওর দিকে, হাতে একটা সাদা গোলাপের তোড়া। আর ওর এক পাশে দাঁড়িয়ে আছে আবির, আর এক পাশে আয়ান। মায়া ফ্লোরে ফুলের পাপড়ি দিয়ে করা রাস্তার উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল আরমানের সামনে। আরমান ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিস মিসেস আরমান শাওরিয়ার। মায়া অবাক হলো। অবাক হয়ে হাতে ফুল তোড়া নিল। হাসি মুখে বলো, থ্যাঙ্কস মিস্টার আরমান শাওরিয়ার। আবিরের মুখে দুষ্টু হাসি নিয়ে বলো, কি আরমানকে সারপ্রাইজ দিতে এসে এখন নিজে সারপ্রাইজড হয়ে গেলে? তাই তো মায়া, সারপ্রাইজ না, একেবারে বড় ধরনের শট খেলাম। এত কিছু স্বপ্নও আশা করিনি, কিন্তু এত সব কিছু এত তাড়াতাড়ি কিভাবে আয়োজন করেছো? আমার তো এখানে আসার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে আসলাম আমি। আয়ান, আরমান শাহরিয়ারের দ্বারা সব কিছুই সম্ভব ভাবিমণি। সামিরা ভাইয়াকে জানাতেই ভাইয়ের সব কাজ বাদ দিয়ে সব কিছু আয়োজন করিয়েছে। মায়া কৃতজ্ঞতার চোখে তাকালো আরমানের দিকে। এরপর সামিরাকে উদ্দেশ্য করে বলো, দিলে তো আমার সারপ্রাইজটা নষ্ট করে। সামিরা দাঁত দেখিয়ে বলল, তার জন্য সরি, কিন্তু এরই বদলে যে তোমাকে এত বড় একটা সারপ্রাইজ দেওয়া হলো, তার জন্য সবাই আমাকে থ্যাঙ্কস জানানো উচিত। এই সব কিছু আমার জন্যই সম্ভব হয়েছে, আমি যদি না জানাতাম তাহলে হতোই না। আয়ান, বয়ে গেছে তোকে থ্যাঙ্কস জানাতে, যেখানে যাচ্ছিস সেখানে যা, বেশি না বকে। সামিরা, এই যা, আমার তো মনেই নেই, অনেকটা লেট হয়ে গেল, আমি গেলাম, বাই এভরিওয়ান। বলে সামিরা ছুট লাগালো। আরমান পেছন থেকে চেলে উঠলো, সামিরা লাঞ্চটা তো করে যা। সামিরা যেতে যেতেই বলল, একদম সময় নেই ভাইয়া, আর এখন লাঞ্চ করলে ফ্রেন্ডদের সাথে খেতে পারবো না। এরপর মায়া আগে যাদের সাথে কাজ করতো তাদের সবার সাথে আরমান মায়ার আবারও পরিচয় করিয়ে দিল। আরমানের অফিসে ওদের খাওয়ার জন্য আলাদা একটা রুম আছে। এরপর মায়ের বাড়ি থেকে আনা লাঞ্চ দিয়ে আয়ান, আবির, আরমান ও মায়া দুপুরে খাওয়া শেষ করলো। এরপর আয়ান আবিরের নিজের কাজে চলে গেল। মায়া খাওয়ার রুম থেকে বেরিয়ে সোজা হাঁটা ধরল আরমানের কেবিনের দিকে। এরপর কেবিনের দরজা খুলে ঢুকে অ্যাটিটিউড বজায় রেখে সোজা আরমানের চেহারে গিয়ে বসলো। মুখে গম্ভীর ভাব,
দেখে মনে হচ্ছে এই অফিসের বস হচ্ছে মায়া। আরমান ভেতরে প্রবেশ করতে মায়া গম্ভীর গলায় বলে উঠল, কারো কেবিনে প্রবেশ করার আগে অনুমতি নিতে হয়, সেটা জানা নেই আপনার? হঠাৎই থমকে গেল আরমান। এই একই ধরনের কথা মায়াকে বলেছিল সেই দিন শাওরিয়া ম্যানশনে। মায়ার দ্বিতীয় দিন ছিল। মায়া কফি নিয়ে গিয়েছিল আরমানের জন্য। মায়া আরমানের ভাবনায় ডুবে যেতে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো? কোন ভাবনা সাগরে হারালেন মিস্টার? আমি কিছু জিজ্ঞাসা করছি তো। আরমান নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে দীর্ঘশ্বাস ছেড়ে নাটকীয় ভঙ্গিতে বলল, আচ্ছা তাই বুঝি। সরি ম্যাম, ভুল হয়ে গেছে। এখন ভুল হবে না আর। মায়া, আচ্ছা ঠিক আছে, মনে থাকি যেন। এখন সারা বছরের কাজের হিসাব দিন আমায়। কতগুলো ডিল ফাইনাল করেছেন, কতটা সাকসেস হয়েছেন, কতটা লস হয়েছে, সব কিছুর হিসাব চাই। ইতিমধ্যে আরমান মায়ের সামনে থাকা চেয়ারে এসে বসেছে। আরমান, ইয়েস ম্যাম। এই বছরের সেরা ডিল হচ্ছে আরমান শাওরিয়া তার হারিয়ে যাওয়া মায়াবতীকে ফিরে পেয়েছে। লস হচ্ছে এই বছরে মায়াবতী তার গম্ভীর সাহেবকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল। কিন্তু খুশির খবর এই যে আবার মায়াবতী তার গম্ভীর সাহেবের জীবনে ফিরে এসেছে। আরমানের কথার মাঝে মায়া ধীর পায়ে উঠে এসে আরমানের কাছে আরমানের কথা শেষ হতেই মায়া আরমানের দিকে ঝুঁকে এসে আরমানের কোটের কলার ধরে বলল, আপনার কাছে আমি আপনার জীবনে হিসাব চাইনি মিস্টার, আর না মায়াবতী ও গম্ভীর সাহেবের গল্প শুনতে চেয়েছি। আরমান মায়াকে কোমর ধরে টেনে মায়াকে নিজের উপর ফেলে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। মায়া, আরে কি করছেনটা কি? ছাড়ুন, কেউ চলে আসবে তো। সবসময় এমন কাছে টানার কেন? হ্যাঁ? আরমান মায়াকে নিজের কোলে ভালো করে বসিয়ে দিয়ে মায়ের ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, তুমি তো নিজে থেকে কাছে আসতে চাও, তাই আমি আরও কাছে টেনে নিলাম। আর এখন কেউ আসবে না, সবাই জানে আরমান শাওরিয়ার তার বউকে নিয়ে ব্যস্ত আছে। আর বউ যদি এত আকর্ষণীয় রূপের সামনে হাজির হয়, তাহলে তো তাকে কাছে না টেনে থাকা যায় না। অসম্ভব সুন্দর লাগছে আমার মায়াবতী বউটাকে। মায়া প্রচণ্ড লজ্জায় মুখ লুকালো আরমানের বুকে। আরমান মায়ের কোমরের শাড়ি ভেদ করে ভালো করে পেঁচিয়ে ধরতে আরমানের হাত গিয়ে পড়ল মায়ের কোমরে থাকা কোমর বন্দিনীটির উপর। হঠাৎই মায়ের কিছু মনে পড়ে গেল যেন। ও কৌতূহল গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা গম্ভীর সাহেব, আমার কোমরে ওটা কিভাবে আসলো? আরমান আবারও মায়ের ঘাড়ে মুখ গুজেছে। ওভাবেই জিজ্ঞেস করলো, ওটা বলতে কোনটা? মায়া, আরে আমার কোমরে যেটা আছে। আরমান, কি আছে তোমার কোমরে, কই দেখে। আরমান মুখ তুলে শাড়ি সরাতেই গেলেই মায়া তাড়াতাড়ি শাড়ি দিয়ে নিজের কোমর ঢেকে ফেলল। আরমান, না দেখালে বুঝবো কি করে? মায়া, আপনি খুব ভালোভাবেই জানেন কিসের কথা বলছি, তারপরও নাটক করছেন। হ্যাঁ, নির্লজ্জ পুরুষ মানুষ। কোমর বন্দিনীটি কিভাবে আসলো কোমরে? ওটা আমি অনেক আগেও চেষ্টা করে খুলতে পারিনি। ওই কোমর বন্দিনীটি কিভাবে আসলো সেই বিষয়ে জানতে চাই, বলুন না প্লিজ। হঠাৎই আমার মায়াকে উঠে দাঁড় করিয়ে নিজে দাঁড়ালো। তারপর টেবিল থেকে একটা ফাইল বাঁধার দড়ি তুলে নিল। এরপরও মায়া কিছু বুঝে ওঠার আগেই আরমান মায়াকে জানালার কাছে টেনে নিয়ে এসে ওর দু হাত বেঁধে দিল জানালার গ্রিলের সাথে। ঘটনাটি এত তাড়াতাড়ি ঘটলো যে মায়া কিছুই বুঝে উঠতে পারলো না। যখন বুঝলো তখন ওর হাত বাঁধা হয়ে গেছে। মায়া অবাক হলে প্রশ্ন করলো, আরে কি করছেন? আমার কোনো উত্তর না পেয়ে পকেট থেকে একটা রুমাল বের করে মায়ের মুখটা হালকা করে বেঁধে দিল। মায়া অবাক চোখে তাকিয়ে রইল আরমানের দিকে। এরপর আরমান ধীরে ধীরে মায়ের সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। আলতো স্পর্শে মায়ের পেটের কাছে কাপড় সরিয়ে দিল। মায়ের পুরো পেট দৃশ্যমান হলো। আরমান চোখের সামনে ফর্সা ধবধবে পেটের কোমর বন্দিনীটি জল জল করছে। একটা নির্দিষ্ট ডায়মন্ডের পাথরে আরমান তার ডান হাতে বুড়ো আঙুলের ছোঁয়াতেই কোমর বন্দিটির লক খুলে গেছে। আরমান কোমর বন্ধনীটি মায়ের কোমর থেকে খুলে নিয়ে ওকে দেখিয়ে বলো, দেখো এবার কিভাবে তোমার কোমরে এসেছিল। তুমি জানতে চাইলে আর আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। বলে আরমান আবারও কোমরবন্ধনী মায়ের কোমরে পরিয়ে দিতে শুরু করলো। আরমানের হাতে ছোঁয়ায় মায়া কেঁপে উঠছে। এরপর পড়ানো শেষ হতেই আরমান সেই আগের মতো মায়ের পেটের মাঝখানে নাভির কাছে থাকা গাঢ় লাল রঙের রবি পাথরটার উপর ঠোঁট ছোঁয়ালো। সেই স্পর্শে মায়া তার পেটেও। এরপর মায়ের শাড়ি ঠিক করতে দিয়ে উঠে দাঁড়ালো আরমান। মায়ের কপালে ঠোঁট ছোঁয়ালো স্নেহ ভরা স্পর্শে। তারপর মায়ের মুখের বাঁধন খুলে দিতে দিতে বলল, ঠিক এভাবেই ওটা তোমার কোমর এসেছিল। মায়া মুখ খোলা পেতেই বড় বড় করে শ্বাস টেনে বলল,
আমার মায়ের হাতের বাঁধন খুলে দিতে দিতে বলল, বললাম না প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। সেদিন এভাবেই বেঁধেছিলাম তোমায়, শুধু এই দড়ি জায়গায় ছিল তোমার ওড়না, আর সাথে পাটাও বেঁধেছিলাম। মায়া অবাক হলে বলল, মানে কিছুই বুঝলাম না আমি। আমার মায়েকে চেয়ারে বসিয়ে দিয়ে খাওয়াতে খাওয়াতে সেদিনের শপিং মলের পুরো ঘটনা খুলে বলল। মায়ের সব কিছু শুনে প্রচণ্ড অবাক, মৃদু রাগ দেখে বলো, আপনি প্রচুর ডেঞ্জারাস মানুষ তো। সেদিন যদি আমি ভয় পেয়ে হার্ট অ্যাটাক করতাম। আরমান, করতে না, কারণ তখন আমার মায়াবতী মোটেও এতটা ভীতু ছিল না। মায়া, কিন্তু কি দরকার ছিল ওটা দেওয়ার? দেখে মনে হচ্ছে ওটা তো অনেক দামি, আর যখন তখন খোলাও যায় না। এটা তো আপনার ফিঙ্গারপ্রিন্টে খুলবে মনে হচ্ছে। আরমান, তোমার থেকে দামি কিছুই না আমার কাছে মায়াবতী। আমি চাই এটা সবসময় তোমার কোমরে থাকুক, খোলার চেষ্টাও করবে না কখনো। এমনিতে তুমি চাইলেও খুলতে পারবে না। আমাদের কথার মাঝে ওর টেবিলে থাকা ফোনটা বেজে উঠল। দুদিনের চোখ পড়ল ফোনের স্ক্রিনে, আবিরের নাম ভেসে উঠছে সেখানে। আরমান বিরক্ত হয়ে ফোনটা সাইলেন্ট করে নিল। মায়া, কি হলো, ফোনটা তুলুন, ইমার্জেন্সি কিছু হতে পারে। আরমান, বাদ দাও, ইমার্জেন্সি কিছু না, এখন আমি শুধু তোমাকে সময় দিতে চাই। কল কেটে গিয়ে আবারও বেজে উঠল। আরমান বিরক্তিতে শব্দ করে ফোনটা কেটে দিতে চাইলো, কিন্তু তার আগে মায়া কলটা রিসিভ করে ফোনে স্পিকার দিয়ে দিল। সাথে সাথে আবির বলে উঠল, জানি ভাই বউকে নিয়ে রোমান্স করতে ব্যস্ত আছিস তুই, তবে কিছুক্ষণ আগে তুই মায়াকে সারপ্রাইজ দিল। এখন তোর জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে বাইরে। একজন স্পেশাল মানুষ এসেছে, এখন আমার দরজার বাইরে অপেক্ষা করছে। দরজাটা খুললে জীবন ধন্য হয়ে যেত আমাদের। ফোন স্পিকারে থাকায় আবিরের কথাগুলো শুনছে মায়া। আবিরের প্রথম কথাটা শুনে শুকনো বিষম খেয়েছে, ও কাঁদতে শুরু করেছে। আরমান তাড়াতাড়ি মায়ের পিঠে মাথায় হাত বুলিয়ে পানি খাওয়ালো। এদিকে আবির তখনও বকবক করেই চলছে। আবির, দেখতে তো আমি ঠিকই বলেছি, মানুষ শুকনো বিষম কখন খায় বলতো? যখন। আবিরকে পুরো কথা শেষ করতে না দিয়েই ফোন কেটে দিল আরমান। আরমান চিন্তিত গলায় বলল, ঠিক আছো তুমি? ততক্ষণে মায়ের কাশি থেমে গিয়েছে। ও মাথা নাড়িয়ে জবাব দিল, ঠিক আছে, এখন দরজাটা খুলুন, আমিও দেখতে চাই কোন স্পেশাল মানুষ অপেক্ষা করছে আপনার জন্য। আরমান কোনো জবাব না দিয়েই বিরক্ত হয়ে এগিয়ে গেল দরজা খুলতে। পিছু পিছু মায়াও এলো। দরজা খুলতে আবিরের সাথে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে বিরক্তির শেষ পর্যায়ে পৌঁছে গেল আরমান। রাগে হাতের মুঠো শক্ত হয়ে গেল, চোয়ালের পেশি টান টান। আবিরের সাথে থাকা মানুষটি বলে উঠল, হেই মিস মাইয়া, কেমন আছো তুমি? তুমি এখানে হাসর ঠাই অফিস কোথাও ঠেকলাম না, কিন্তু তোমরা ডোরভণ্ড কী করছিলে? বাক্যটা মানুষটি চিহ্নিত সুরে জিজ্ঞাসা করলেন। এদিকে মায়া ভুরু কুঁচকে তাকিয়ে আছে। অতিরিক্ত কৌতূহল মিশ্রিত কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো মায়া, ভাইয়া, এই আজব প্রাণীটি কোন গ্রহ থেকে এসেছে? ভাইয়া, এই আজব প্রাণীটি কোন গ্রহ থেকে এসেছে? আবির কিছু বলার আগে মিস্টার ড্যানিয়েল বোকা বোকা চোখে মায়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, মায়া, তুমি কি আমারে ফিরানি বললে? ভুরুকুসকে বলল, এখানে কি আরও কেউ আছে নাকি যে আপনার মতো অদ্ভুত উচ্চারণের কথা বলছে? আর আপনি আমাকে মাইয়া মাইয়া কেন করছেন? মায়া মায়া, আমার নাম মায়া। মিস্টার ড্যানিয়েল মাথা নাড়িয়ে বলল, ইয়েস, আমি জানি তো মাইয়া, তোমার নেই মাইয়া, কিন্তু তুমি আমায় প্রাণী বললে কেন? কপাল চাপড়ে বলল, আরে হাদারাম, মাইয়া নয়, মায়া। আর আপনি কি প্রাণীহীন? আপনার শরীরে কি প্রাণ নেই? মিস্টার ড্যানিয়েল, হাদারাম, হোয়াট ইজ হাদারাম? অনেক কষ্টে হাদারাম শব্দটি উচ্চারণ করলো মিস্টার ড্যানিয়েল। মায়া, বোঝোর ঠেলায় এখন একে কে বোঝাবে? থাক ভাইয়া, আপনাকে আর আমার সঠিক নাম উচ্চারণ করতে হবে না, কিন্তু এটা বলেন, আপনি আমায় কিভাবে চেনেন? মিস্টার ড্যানিয়েল মুখ ছোট করে বলল, হোয়াট? ভাই মানে ব্রাদার? তুমি আমার ব্রাদার বললে মাইয়া? আর ওই যে হাদারাম মানে কি বললে না তো? আবির তাড়াতাড়ি হেসে বলল, আরে মিস্টার ড্যানিয়েল, হাদারাম ভালো বন্ধু, ফ্রেন্ডকে বলে, হাদারাম মানে ভালো বন্ধু। মিস্টার ড্যানিয়েল হেসে গদগদ হয়ে বলেন, তাই নাকি? ও মাইয়া, শুনে ভীষণ ভালো লাগলো, তুমি আমাকে তোমার ভালো বন্ধু মনে করো। মায়া, আরে আবির ভাইয়া, মিথ্যে বলছো কেন তুমি ওনাকে? আমি এই অদ্ভুত প্রাণীটিকে
আবির মাঝপথে মায়াকে থামিয়ে দিয়ে বলল, মায়া তুমি জানো কাকে কি বলছো? উনি মিস্টার ড্যানিয়েল, আমাদের কোম্পানির একজন বড় বিদেশি ক্লায়েন্ট। ওনার সাথে অনেক বড় বড় ডিল সাইন করেছিলাম আমরা। এতটুকু শুনে মায়া জিভ কাটলো। এতক্ষণ কত কিনা বললো এই লোকটাকে। ভয়ে ভয়ে চোখে তাকালো আরমানের দিকে। মায়া দেখলো আরমান মুখ রাগে পুরো লাল হয়ে আছে, চোয়াল শক্ত। মায়া ভাবলো যে ওর জন্যই আরমান মনে হয় রেগে আছে। এত বড় বিদেশি ক্লায়েন্টকে কত কি বললো ও। এতে তো এই ব্যক্তি অসন্তুষ্ট হলো। আরমানের বিজনেস লস হতে পারে। মায়া কাঁদো কাঁদো মুখ করে এক কানের লতিতে হাত দিয়ে আরমানের দিকে তাকিয়ে বলো, সরি গম্ভীর সাহেব, আর আপনাকে বিদেশি ক্লায়েন্টকে উল্টোপাল্টা কিছু বলবো না। এইবারের মতো মাফ করে দিন। উনি তো ঠিক মতো বুঝেনি আমার কথাগুলো। আবির ভাইয়া সামনে নিয়েছে। এরপর মায়া মিস্টার ড্যানিয়েলকে উদ্দেশ্য করে বলল, এই যে অদ্ভুত প্রাণী, না না সরি মিস্টার ড্যানিয়েল। আবির মায়ের ভুল শুধরে দিয়ে বলো, আরে মায়া ড্যানিয়েল নয়, ড্যানিয়েল। মায়া দাঁত দেখিয়ে বলল, উফ সরি মিস্টার, না ঠিকই আছে, আপনি আমার নাম ভুল উচ্চারণ করেছেন আর আমিও আপনার। মিস্টার ড্যানিয়েল কিছুটা অবাক গলায় বলো, জানো মায়া, তুমি না আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো। এখন আগের অনেক বেশি কথা বলছো তুমি। কিন্তু তুমি আমার সাথে অচেনার মতো বিহেভ করছো কেন, বুঝলাম না। মায়া, হ্যাঁ সে আমি জানি যে আমি আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছি, কিন্তু আপনি আমায় কীভাবে চেনেন আমিও সেটা বুঝলাম না। আবির বলো, ওই ডিলের পুরো দায়িত্ব তখন তোমার ছিল, আর সেই থেকে উনি তোমাকে চেনে। আর একটা সিক্রেট বলি, বলে আবির মায়ের কানের কাছে ঝুঁকে এসে আরমানেরকে শুনিয়ে শুনিয়ে বলো, আর এই অদ্ভুত প্রাণীটি মনে মনে তোমাকে ভীষণ লাইক করে, তোমাকে জীবনসঙ্গী বানানোর স্বপ্ন দেখে। তুমি যা বলবে সব কিছু করতে রাজি। ওই অদ্ভুত প্রাণীটা, তার বিনিময়ে শুধু তোমাকে চাইও। মায়া চিল্লিয়ে উঠল, হোয়াট? এদিকে আমার অনেকক্ষণ থেকে সহ্য করছি এসব। এমনিতে মিস্টার ড্যানিয়েল এখানে দেখে রাগেও শরীর জ্বলছে, আর এখন আবিরের কথায় আরমানের রাগের মাত্রা দ্বিগুণ হয়ে গেছে। আবিরকে উদ্দেশ্য করে দাঁত কিরমির করে বলো, স্টপ ইট আবির, এমনিতে মাথা গরম আছে, তাই নিজের মুখটা বন্ধ রাখ, এটাই তোর জন্য ভালো হবে। এরপর মায়া দিকে ঘুরে বলল, আর তুমিও নিজের মুখটা বন্ধ রাখো, না হলে ভালো হবে না কিন্তু। এরপর আরমান মিস্টার ড্যানিয়েলের দিকে তাকিয়ে বলো, আপনি হঠাৎ এখানে, কোনো দরকার ছিল? মিস্টার ড্যানিয়েল, দরকার তো ছিল, কিন্তু এভাবে কথা বলবো, ভিতরে হাসতে দিবেন না? মিস্টার ড্যানিয়েল ও তার অ্যাসিস্ট্যান্ট এবং তখন আরমানের কেবিনের বাইরে দরজার কাছে দাঁড়িয়েছিল। আমি চুপচাপ অবলা ভোলাওয়ালা ছেলে হয়ে দাঁড়িয়ে আছে আরমানের ধমক খেয়ে। এদিকে মায়া একই অবস্থা, কিন্তু ও যে ওর মুখ খুলতে পারছে না বলে বিরক্ত লাগছে। না হলে ওর এই অদ্ভুত প্রাণীটার সাথে কথা বলতে বেশ ভালোই লাগছিল। যদিও অবাক হয়েছে এটা শুনে যে ওই অদ্ভুত প্রাণী ওকে পছন্দ করে, কিন্তু বিষয়টা ভীষণ মজার মনে হচ্ছে ওর কাছে। বিরক্ত হয়ে দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, আসুন ভিতর আসুন। মায়াও আরমানকে দেখা দেখি বাথরুমের মতো দরজার কাছ থেকে সরে দাঁড়ালো। মিস্টার ড্যানিয়েলও তার অ্যাসিস্ট্যান্ট ভিতরে প্রবেশ করলো, চেয়ারে গিয়ে বসলো। আরমান গম্ভীর মুখে নিজের চেয়ারে গিয়ে বসলো। মায়া আরমানের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আমি আর আবির ভাইয়া কোথায় বসবো শুনি? আরমান মায়ার দিকে শান্ত চোখে তাকিয়ে ঠান্ডা গলায় বলো, আবির কোথায় বসবে জানি না, তবে তুমি চাইলে আমার কোলে বসতে পারো। আরমানের কথা শুনে মায়া বোকা বোকা হেসে বলো, না ওই তো ওখানে সোফা আছে, আমি সোফায় বসছি। বলে মায়া সোফায় গিয়ে বসলো। আবিরও গিয়ে বসলো সোফায়। এদিকে মিস্টার ড্যানিয়েল তুল গলায় বলো, আপনি এমন বলছেন কেন মাইয়া, ও আপনার কোলে কেন বসবে? এরপর উনি মায়ের দিকে তাকিয়ে বলো, হায় মাইয়া, এখন তোমরা দরজা বন্ধ করে কি করছিলে বললে না তো? আবির বিড়বিড় করে বলো, এমনিতেই আগুন দাউ দাউ করে জ্বলছে, এখন আবার আগুনে ঘি ঢালিস না বাপ। আরমান দাঁত চেপে গম্ভীর গলায় বলো, আমরা দরজা বন্ধ করে কি করছিলাম না করছিলাম সেটা আমাদের ব্যাপার মিস্টার ড্যানিয়েল, আপনি কাজের কথায় আসুন। কোন কাজ থাকলে বলুন, না হলে আপনি আসুন।